আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির রক্ত বৃথা যাবে না, শেষ বিদায়ের অনুষ্ঠানে অঙ্গীকার ইরানিয়ানদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর আজ এক নজিরবিহীন ও আবেগঘন দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসা লাখো মানুষের জনসমুদ্র থেকে ভেসে এলো কেবল একটাই স্লোগান, খামেনির রক্ত বৃথা যাবে না। উত্তরবঙ্গে কৃষিখাতকে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও রপ্তানির জন্য এই তহবিল থেকে ঋণ বিতরণ করা হবে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী নামে ২০ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর প্রতিপক্ষের কিছু সমর্থকের ট্রোল ও নেতিবাচক মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রযুক্তি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি তাদের মোট কর্মী বাহিনীর প্রায় ২.১%, অর্থাৎ প্রায় ৪,৮০০ কর্মীকে ছাঁটাই করছে। ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির কয়েকটি মসজিদ। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়া মানুষের জন্য মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সম্প্রতি এক আনুষ্ঠানিক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট সিসি তার ভাষণে জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান অন্যায় ও আগ্রাসনের অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া এই অঞ্চলে কোনো স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণে কোনো স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারে না। কেবল একটি ন্যায্য চুক্তির মাধ্যমেই ফিলিস্তিনিদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব এবং এর ফলেই এই অঞ্চলের সকলের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। খামেনির রক্ত বৃথা যাবে না, শেষ বিদায়ের অনুষ্ঠানে অঙ্গীকার ইরানিয়ানদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর আজ এক নজিরবিহীন ও আবেগঘন দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসা লাখো মানুষের জনসমুদ্র থেকে ভেসে এলো কেবল একটাই স্লোগান, খামেনির রক্ত বৃথা যাবে না। শেষ বিদায়ের এই আয়োজনে অংশ নিয়ে সাধারণ ইরানি নাগরিকরা শোককে শক্তিতে পরিণত করার এক দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শোকাতুর মানুষের এই লয় প্রমাণকালে জাতীয় এই সংকটের মুহূর্তে জাতি কতটা ঐক্যবদ্ধ। দীর্ঘদিনের অভিভাবক ও পথপ্রদর্শকের চিরবিদায় বেলায় শোকার্ত জনতার চোখে ছিল জল, কিন্তু কণ্ঠে ছিল দীর্ঘ সংকল্প। তারা স্পষ্ট করে দিয়েছেন যে খামেনির আদর্শ ও দর্শনকে আঁকড়ে ধরেই তারা ভবিষ্যতের পথ পাড়ি দেবেন। রাষ্ট্রীয় এই আয়োজনে অংশ নেওয়া বিভিন্ন স্তরের মানুষ খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার গৃহীত নীতি ও আদর্শের প্রতি পুনরায় নিজেদের সমর্থন ঘোষণা করেন। পুরো আয়োজনে ছিল এক গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ কনিবেশ, যেখানে ইরানিয়ানদের এই ঐক্যবদ্ধ উপস্থিতি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ বিদায়ের এই অনুষ্ঠান কেবল একজন নেতার প্রতি শ্রদ্ধা জানানোর মঞ্চ ছিল না, বরং এটি ছিল ইরানের সংহতি ও অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির কয়েকটি মসজিদ। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়া মানুষের জন্য মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে যে কেউ সেখানে গিয়ে বিশ্রাম নিতে, ঠান্ডা পানি পান করতে এবং কিছুটা স্বস্তি পাচ্ছেন। উল্লেখ্য, ফ্রান্স সহ পুরো ইউরোপ জুড়ে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। তীব্র তাপদাহে জনজীবন হয়ে পড়ছে দুর্বিষহ বিপর্যস্ত, আর সেখানে মসজিদে গিয়ে মানুষ লাভ
বলছেন শিপনদা শান্তি। রাজধানী প্যারিস সংলগ্ন মন্ত্রই শহরের সব মসজিদ এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি কর্তৃপক্ষ যখন একের পর এক তাপদাহ সতর্কতা জারি করছে, তখন মসজিদগুলো সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা রাখা হয়েছে। বিশেষ করে বয়স্ক, পথচারী, গৃহহীন এবং অসুস্থ ব্যক্তিরা এই সেবার প্রধান উপকারভোগী হচ্ছেন। প্রযুক্তি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি তাদের মোট কর্মী বাহিনীর প্রায় 2.1%, অর্থাৎ প্রায় 4,800 কর্মীকে ছাঁটাই করছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসছে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্সে। মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোরম্যান জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কোম্পানিকে এখন গুরুত্বপূর্ণ কিছু খাতে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এই পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্স থেকে তাৎক্ষণিকভাবে 1,600 জনেরও বেশি কর্মীকে চাকরি হারাতে হচ্ছে। অন্যদিকে সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া আশা শর্মা জানিয়েছেন, এটি এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পুনর্গঠন। তার ভাষ্য অনুযায়ী আগামী বছরের মধ্যেও আরও প্রায় 1,600 কর্মী চাকরি হারাতে পারেন। শুধু কর্মী ছাঁটাই নয়, এক্সবক্সের 4টি গেম ডেভেলপমেন্ট স্টুডিও কম্পালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশনস, নিনজা থিওরি এবং আনডেড ল্যাব মূল প্রতিষ্ঠান থেকে আলাদা বা স্পিন অফ করা হবে। তবে আশা শর্মার দাবি, এই সিদ্ধান্ত এক্সবক্সকে ছোট করার জন্য নয়, বরং ভবিষ্যতে জন্য আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন বিনিয়োগ এবং ব্যবসায়িক পুনর্গঠনের এই সময়ে মাইক্রোসফটের এমন সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পে নতুন করে আলোচনা তৈরি করেছে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। প্রযুক্তির আরও সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র ও উত্তরসূরি মুজতাবা খামেনি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই জনসম্মুখে দেখা যায়নি তাকে। ইরানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানে চলমান আয়াতুল্লাহ খামেনির 6 দিনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন না তিনি। নিরাপত্তাজনিত হুমকি এবং ইসরায়েলের সম্ভাব্য হত্যাচেষ্টার আশঙ্কার কারণেই থাকছেন না তিনি। খবর আল জাজিরার। প্রতিবেদনে আরও বলা হয়, ওই হামলায় তিনি নিজেও আহত হয়েছিলেন বলে জানা করা হচ্ছে। একই হামলায় তার বাবা আলী খামেনি এবং পরিবারের আরও 4 সদস্য, তার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং 14 মাস বয়সী এক ভাতিজি নিহত হন। দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে মুজতাবা খামেনির নামে একাধিক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। 18 জুন এক লিখিত বার্তায় তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক MOU তিনি অনুমোদন করেছেন। তিনি দাবি করেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতেই তিনি এটি অনুমোদন দিয়েছেন। এটি ইরানের জনগণের অধিকার রক্ষা করবে। 28 জুন আরেকটি বার্তায় মুজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি তার বাবার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে পড়েন, নিশ্চিতভাবে এই হামলাকারীদের ধরে তাদের অপরাধের শাস্তির মুখোমুখি করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে মুজতাবা খামেনি নিরাপত্তা সর্বোচ্চ অধিকার পাচ্ছে। বিশেষ করে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে তাকে লক্ষ্য করে নতুন হামলার আশঙ্কা রয়েছে বলে ইরানি মহলে উদ্বেগ বাড়ছে। তবে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। উত্তরবঙ্গে কৃষিখাতকে গড়ে তুলতে 3,000 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও রপ্তানির জন্য এই তহবিল থেকে ঋণ বিতরণ করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই তহবিলের মেয়াদ 3 বছর। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো এই সুবিধার আওতায় থাকবে। নীতিমালা অনুযায়ী তহবিলের অর্থ 4টি খাতে বিতরণ করা হবে। কৃষি উৎপাদনে 15%, সংরক্ষণ ও বাজারজাত পণ্য কাঁচামাল 35%, প্রক্রিয়াজাত শিল্পে 35% এবং রপ্তানি খাতে 15%। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ 9% নির্ধারণ করা হয়েছে। আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে পুনরঅর্থায়ন পাবে 4% সুদে। কৃষি উৎপাদনে সর্বোচ্চ ঋণ সীমা 30 লাখ টাকা হলেও অবকাঠামো ও প্রক্রিয়াজাত খাতে সর্বোচ্চ 40 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। রপ্তানি খাতে ঋণের সীমা 15 কোটি টাকা। ঋণের মেয়াদ খাতভেদে সর্বোচ্চ 18 থেকে 36 মাস নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে গ্রেস পিরিয়ড থাকবে। তবে এই তহবিলের অর্থ কোনো পুরনো ঋণ সমন্বয় বা পুনঃতফসিলীকরণে ব্যবহার করা যাবে না। নীতিমালায় নারী ও প্রান্তিক কৃষকদের জন্য বিকল্প জামানতের সুযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে কৃষিখাতকে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও রপ্তানির জন্য এই তহবিল থেকে ঋণ বিতরণ করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই তহবিলের মেয়াদ ৩ বছর। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো এই সুবিধার আওতায় থাকবে। নীতিমালা অনুযায়ী তহবিলের অর্থ ৪টি খাতে বিতরণ করা হবে। কৃষি উৎপাদনে ১৫%, সংরক্ষণ ও বাজারজাত মর্মামু কাঁচামাল ৩৫%, প্রক্রিয়াজাত শিল্পে ৩৫% এবং রপ্তানি খাতে ১৫%। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ ৯% নির্ধারণ করা হয়েছে। আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে পুনরর্থায়ন পাবে ৪% সুদে। কৃষি উৎপাদনে সর্বোচ্চ ঋণ সীমা ৩০ লাখ টাকা হলেও অবকাঠামো ও প্রক্রিয়াজাত খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। রপ্তানি খাতে ঋণের সীমা ১৫ কোটি টাকা। ঋণের মেয়াদ খাতভেদে সর্বোচ্চ ১৮ থেকে ৩৬ মাস নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে গ্রেস পিরিয়ড থাকবে। তবে এই তহবিলের অর্থ কোনো পুরনো ঋণ সমন্বয় বা পুনঃতফসিলীকরণে ব্যবহার করা যাবে না। নীতিমালায় নারী ও প্রান্তিক কৃষকদের জন্য বিকল্প জামানতের সুযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ৩৩০টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পরিকল্পিত ডাম্পিং ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে গত ৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সভার নির্দেশনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দেশের বড় অংশের পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় খোলা জায়গা, রাস্তার পাশে বা জলাশয়ে বর্জ্য ফেলা হচ্ছে, যা জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। এই সংকট দূর করতে যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর ভেতরে বা কাছাকাছি কম জনবসতিপূর্ণ এলাকায় সরকারি খাস জমি বরাদ্দের জন্য সব জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থায়ী বন্দোবস্ত না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে ১ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে লিজ নিয়ে এই জমি ব্যবহার করা হবে। তবে খাস জমি না পাওয়া গেলে কোনো কোনো পৌরসভা জমি কিনেও এই ইয়ার্ড স্থাপন করতে পারবে বলে জানা গেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতনালী নামে ২০ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর প্রতিপক্ষের কিছু সমর্থকের ট্রোল ও নেতিবাচক মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। রতনালী ছিলেন একজন শ্রমিক। তিনি বিবাহিত ছিলেন এবং তার মাত্র ২ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে কিছু খাওয়ার পর তিনি নিজের কক্ষে যান। পরে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি ফুটবল ম্যাচ কখনোই মানুষের জীবনের চেয়ে বড় নয়। খেলাকে খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা এবং কাউকে অপমান, ট্রোল বা মানসিকভাবে আঘাত না করা আমাদের সবার দায়িত্ব। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক সংকটে থাকেন, তবে একা না থেকে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত কথা বলুন। সাহায্য পাওয়া সম্ভব।